আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। 2024 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে 83.04% শিক্ষার্থী পাশ করেছে। গতবার চেয়ে এই হার বেড়েছে 2.65%। জিপিএ 5 পেয়েছে 1,82,000 শিক্ষার্থী। এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। 92.32% নিয়ে পাশের হারে এগিয়ে যশোর বোর্ড, আর পিছিয়ে সিলেট 73.35%। দেশসেরা প্রতিষ্ঠান হয়েছে নরসিংদীর নাসিমা কাদের হাই স্কুল। এ বিষয়ে আরও জানাচ্ছেন খান আলামিন। সাদিয়া আফরিন রিফা এবার ভিকারুন্নেসা নূন স্কুলের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ 4.67 নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অথচ পরীক্ষার মাঝপথেই থেমে যাওয়ার কথা ছিল সব। বড় আর ছোট বোন যে একই সাথে বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। দুই বোনের দাফন সম্পন্ন করে রিফাকে পরদিনই বসতে হয়েছিল আরেকটি পরীক্ষায়। এই অবস্থায় পরীক্ষা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার বড় বোন বলেছিল যে ভালো একটা রেজাল্ট আনতে, ভালো করে পরীক্ষা দিতে। এই জন্য আমি পরীক্ষা দিতে আসছি এবং মেন্টালিটা ঠিকই ছিল না, কিন্তু লিখতে তো হয়েছে সব কিছু। এখন বৃহস্পতিবার রাত্রে ঘটনা, তখন শুক্রবারে আমরা সবাই গ্রামের বাড়িতে চলে যাই। শনিবারে একদিন ব্রেক ছিল, রবিবারে কিন্তু তার পরীক্ষা ছিল। এই অবস্থায় আমি তাকে আবার টাকা নিয়ে আসি। ফলাফলের সপ্তম অবস্থানে রয়েছে রিফার প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল। তার বান্ধবীদের অধিকাংশেরই সাফল্য গাথা। 2195 পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1528 জন। পাশের হার 98.45%। বাদ ভাঙা উচ্ছ্বাস তাই চারপাশে। অনেক ভালো লাগছে, আর এটার ক্রেডিট তো পুরো আমার বাবা মা, টিচার্স, ওদের কাছে যায়। ওদের ছাড়া তো এই রেজাল্ট করা সম্ভবই ছিল না। সৃষ্টিকর্তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি অভিনন্দন জানাবো আমাদের শিক্ষক এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন মেয়েকে পড়ানোর জন্য। আমি চাই আমার নাতিন আরো উন্নত হোক, আরো সবাই উন্নত হোক, সব মায়ের আশা পূর্ণ হোক। করোনার পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। ফলাফলে যার প্রভাব পড়েছে বলে জানান ভিকারুন্নেসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মূলত গতবারের তুলনায় এবার ফুল সিলেবাস ছিল, সেটা তো অবশ্যই। এবং বাচ্চারা যারা এবার পরীক্ষা দিয়েছে তারা 7-8-এ করোনাকালীন ছিল এবং রেগুলার তারা ক্লাসেও আসে না, এটাও ঠিক। ডিজিটাল যুগে ওয়েবসাইট আর SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারায় শিক্ষা প্রতিষ্ঠানে আগের মতো ভিড় নেই। তারপরও যারা এসেছেন ভালো ফলের উৎসবে মেতেছেন তারা। ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আমি চেষ্টা করব আমার পজিশনটা আরও এগিয়ে নিয়ে সেই লক্ষ্য পূরণ করার। এখন মার্কও ভালো আসছে, এখন আলহামদুলিল্লাহ যদি ভালো একটা কলেজে হয়ে যায় তাহলে ইটস ক্যান বি ওয়ার্থ ইট। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশে গড় পাশের হার 83.04%। এর মধ্যে ছাত্রীদের পাশের হার 84.47 আর ছাত্রদের 81.57%। জিপিএ 5-এও মেয়েরা এগিয়ে। 1,82,129 শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 98,776 জন আর ছাত্র 83,353 জন। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে 92.32% নিয়ে পাশের হারে এগিয়ে যশোর বোর্ড, আর পিছিয়ে সিলেট, যেখানে পাশ করেছে 73.35%। এবছর 51টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল 48টি, আর শতভাগ পাশ করেছে 2,968টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। গত বছর যা ছিল 2,354। দেশসেরা 10 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 9টি রাজধানীতে হলেও প্রথম স্থানের তকমা কেড়ে নিয়েছে নরসিংদীর নাসিমা কাদের হাই স্কুল। স্কুলটির 285 জন শিক্ষার্থীর 284 জনই জিপিএ 5 পেয়েছে, পাশও শতভাগ। তালিকায় রয়েছে রাজক উত্তরা মডেল স্কুল, হলিক্রস গার্লস হাই স্কুল, বীরুত্তম শহীদ আনোয়ার গার্লস স্কুলের মতো প্রথিতযশা প্রতিষ্ঠান। গেল 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় 12 মার্চ। ব্যবহারিক পরীক্ষা 13 থেকে 20 মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। খান আলামিন, আরটিভি, ঢাকা। যারা ভালো কলেজে ভর্তি হতে পারবে না তাদের কারিগরি শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সচিবালয়ে ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান,
অকৃতকার্য হওয়ার কারণ খোঁজার পাশাপাশি শিখন ঘাটতি দূর করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসএসসিতে এবার শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 614টি, আর 51টি প্রতিষ্ঠানের কেউই পাশ করতে পারেনি। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। এসএসসি ও সমমানের ফল নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সংবাদ সম্মেলন। ফল বিশ্লেষণে দেখা গেছে এবার সবচেয়ে বেশি জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। সারা দেশে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি জিপিএ 5 পেয়েছে। পাশের হারে এগিয়ে আছে যশোর বোর্ড, পিছিয়ে সিলেট। 51টি প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি। এসব প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাববে সরকার। কেন্দ্র হিসেবে যদি সেগুলো এতই ক্ষুদ্র হয়ে থাকে, সেখানে আসলে কেন্দ্র হিসেবে থাকার হয়তোবা প্রয়োজন নেই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সেটা তো কোনোভাবেই সমীচীন নয়। এমপিও পাওয়ার ক্ষেত্রে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া একমাত্র সেটা হলে তখন সেটা পাওয়া যাবে। আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে কিছু প্রতিষ্ঠানের যে কাম্য শিক্ষার্থীর সংখ্যা সেটা কিন্তু অনেক জায়গায় কমে যাচ্ছে। সেক্ষেত্রে কাম্য শিক্ষার্থীর সংখ্যা যদি কমে যায়, তখন তো রাষ্ট্র সেখানে কন্টিনিউয়াস যে ইনভেস্টমেন্ট সেটা তো দেওয়া সমীচীন হবে না। মন্ত্রী বলেন, যারা ভালো কলেজে ভর্তি হতে পারবে না তাদের উচিত কারিগরি শিক্ষা গ্রহণ করা, তাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রায় 1,80,000-এর ঊর্ধ্বে আসন নানান ধরনের ডিপ্লোমা কোর্সে সেটা প্রস্তুত আছে, অনুমোদিত আসন আছে। উচ্চশিক্ষার গতানুগতিক ধারায় তারা যদি না যেতে চায়, এই প্রতিষ্ঠানসমূহের সুযোগ আছে। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্যুরিজম, নানান ধরনের ডিপ্লোমায় ভর্তি হওয়ার সুযোগ আছে, এবং এর মাধ্যমে কর্মসংস্থান আরও দ্রুত হওয়ার সুযোগ তাদের জন্য থাকবে যদি এই কর্মমুখী ডিপ্লোমা শিক্ষায় তারা যদি ভর্তি হয়। শিক্ষামন্ত্রী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হবে না, তাই এটা নিয়ে অপপ্রচার ও আন্দোলন বন্ধ করা উচিত। আমাদের বর্তমান কারিকুলামের একটা আতিকা রহমান, আরটিভি, ঢাকা। শিক্ষা ও ফলাফলে ছেলেদের হার কমে যাওয়ার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষার্থীরা কেন কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে সেটিও খুঁজে বের করে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানান সরকার প্রধান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। মার্চ শেষ হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। মাত্র 60 দিনের মধ্যে ফল প্রকাশে গণভবনে এই আয়োজন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সার্বিক ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর বোর্ড চেয়ারম্যানরা একে একে সরকার প্রধানের কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। মেধা বিকাশের সুযোগ রেখে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার কথা জানান তিনি। শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া, এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। শুধুমাত্র যে সাদাসিধা MA BA পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি, বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি উল্লেখ করে ছেলেদের সংখ্যা কমার কারণ খোঁজার নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন, সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যান না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। উন্নত ও দারিদ্র্যমুক্ত জাতি গড়তে শিক্ষিত সমাজ গড়ে তোলার বিকল্প নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের শিক্ষার যে কার্যক্রমটা এগিয়ে যাচ্ছে সেটা আমাদের অব্যাহত রাখতে হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।
খোদ পরীক্ষা নিয়ন্ত্রকের মোবাইল থেকে পরীক্ষা শুরুর 2 থেকে 3 মিনিট আগে বাইরে চলে যেত প্রশ্ন। পরে পরীক্ষার্থীর কাছে থাকা অত্যাধুনিক ডিভাইসে একের পর এক উত্তর বলে দিত চক্র। এই চক্রের 7 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ বলছে ডিভাইসগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে অদৃশ্য করে দেয়া হতো। বেশিরভাগ সরকারি চাকরি পরীক্ষাকে টার্গেট করত চক্রটি। বিনিময়ে হাতিয়ে নিত 5 থেকে 6 লাখ টাকা। বিস্তারিত দেখুন সুমন তানফিরের প্রতিবেদনে। ছোট্ট এই ডিভাইসগুলো পরীক্ষা কেন্দ্রে চাকরি প্রার্থীদের কানের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হতো, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। আর বিশেষ পদ্ধতিতে শরীরে জামার নিচে লুকানো থাকতো সিম। সরকারি পরীক্ষার প্রশ্ন জালিয়াতির সঙ্গে যুক্ত এমন এক চক্রের 7 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ বলছে, পরীক্ষা শুরুর 2-3 মিনিট আগে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছ থেকে প্রশ্নের ছবি পেয়ে যেত চক্রটি। পরে বাইরে থেকে একের পর এক উত্তর সরবরাহ করত তারা। পরীক্ষা শুরু 1-2 মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্রে কোনো একজনকে তারা ম্যানেজ করে এরা করে কি ওই প্রশ্নের যে ফটোকপিটা এমসিকিউ অথবা রিটেন প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠিয়ে দেয়। 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে ফেলে। এই যে বলটা কানে দেয়, কানে দিয়ে এরা কানে দিবে। আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। প্রতিটি পরীক্ষার প্রাথমিক ধাপ পার করে দিতে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে নেওয়া হতো 5 থেকে 6 লাখ টাকা। এভাবে পরীক্ষা দিয়ে চাকরি করেছেন এমন কর্মকর্তা কর্মচারীদের বিষয়েও তদন্ত চলছে। টিকিউ বা লিখিত পরীক্ষাটা থাকে, তারা বলে যে আমরা আমাদেরকে 5 লাখ করে দেন, আমরা আপনাদেরকে এটা করে দেব। পরে যখন আবার ওই ভাই গিয়ে তো তার মানে এই কাজটা করতে পারে না, তারা রিমান্ডে আসলে তাদের সম্পর্কে আমরা বিভিন্ন তথ্যগুলি নিব। তবে তারা স্বীকার করেছে তারা এই প্রসেস অবলম্বন করেছে। এখন অবলম্বন করেছে, তারা স্বীকার করেছে। এই অবলম্বন করে কারো চাকরি হয়েছে কিনা আমরা এই ধরনের তথ্য এখনো পাই নাই, আমরা সেটাও তদন্ত করছি। অসাধু উপায় অবলম্বন করে চাকরি না খুঁজতে অভিভাবক সহ চাকরি প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বানও জানান ডিবি প্রধান। চাকরি নেওয়া যাবে না, অনৈতিক উপায়ে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার কোনো অসুবিধা অবলম্বনের চেষ্টা করুন, আমি মনে কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুমন তানভীর, RTV, ঢাকা। দেশকে সুপরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে পরনির্ভরশীল করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের পর সংকট কেটে গেছে আওয়ামী লীগ এমনটা মনে করলেও বাস্তবে দেশ আরও গভীর সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দীর্ঘ 6.5 মাস পর গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 8 মে স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই এই আয়োজন। আপনাদের সামনে আজকে আবার আমি উপস্থিত পেরেছি। রাজনীতি থেকে বিএনপি নেতা কর্মীদের দূরে রাখতে ফরমাইশি সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ওনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সে নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। নিজেদের বিশেষ গোত্রকে সুযোগ দিতেই আওয়ামী লীগ রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এইভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে শক্তিশালী করা যায়, ওই লক্ষ্যেই তারা কাজ করছে। সংকট উত্তরণে জনগণের উপর আস্থা রেখেই বিএনপি এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। জাহিদ রহমান, RTV, ঢাকা। কোন অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে সে বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপি দিবাস্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সুফিয়ান ফারাবি রিপোর্ট। সম্প্রতি যুবদলের সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন দেশ পরিচালনা করছে অদৃশ্য শক্তি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। বন্ধুগণ, মির্জা ফখরুলের এমন বক্তব্যকে হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানতে চান সেই অদৃশ্য শক্তির নাম। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? ওবায়দুল কাদের জানান, সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তারও এখানে আসার বলে একটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। গত বছরের এই সময়ের তুলনায় এবছর রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বেড়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তি পেয়েছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। দুই অভিনয় শিল্পী সহ সফল 5 রত্নগর্ভা মাকে দেয়া হলো আরটিভির স্বপ্নজয়ী মা সম্মাননা 2024। রোববার বিকেলে এক জমকালো আয়োজনে তাদের হাতের সম্মাননা তুলে দেওয়া হয়। শুধু মায়েরা নয়, সমাজের সব নারী যেন তার প্রাপ্য সম্মান, মর্যাদা ও অধিকার পায়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। রফিকুল ইসলামের রিপোর্ট। মায়ের স্নেহ, আদর ও ভালোবাসা সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। জীবনের নানা বাধা বিপত্তি অতিক্রম করে সন্তানদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে যে মানুষটি সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, তিনি হলেন মা। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও RTV প্রদান করে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2024। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্টুডিওতে জমকালো আয়োজনে অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভানের মা সোহেলি আহমেদ, অভিনয়শিল্পী সাফা কবিরের মা জেসমিন কবির, শিক্ষিকা আফরিনা হকের মা নাজমিন হক, বৈমানিক সামিহা তাসনিমের মা শাহনাজ খানম এবং ডাক্তার কামরুন নাহার সহ 4 ডাক্তার কন্যার মা মোমেনা বেগমের হাতে তুলে দেওয়া হয় এবারের সম্মাননা পদক। এ সময় অশ্রুসিক্ত নয়নে সন্তানদের সফলতার জন্য পুরস্কৃত হতে পেরে RTVকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজ সন্তানদের ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয় সেই প্রত্যাশা জানান মায়েরা। আমার নিজেই লেখাপড়া করতে পারি নাই, সেজন্য আমার ভিতরে একটা চাপা কষ্ট ছিল, ওইটাই আমি আমার মেয়েদের মাধ্যমে করতে পেরে এখন আমি আনন্দিত। আমি দোয়া করি আমার মেয়ে যেন সামনে আরও ভালো কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে, দেশের জন্য কিছু করুক এবং নিজেও আকাশে উড়ুক। আমি কোনোদিন এটা ভাবতেও পারি নাই, আমার মেয়ের জন্য আজকে আমার এখানে আসতে হয়েছে। আজকে আমি গর্বিত আমার ছেলে জোভানের জন্য। যাদের জন্য পুরস্কৃত হয়েছেন মায়েরা, সেসব সন্তানও মায়েদের মতো হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমার জন্য আমার মাকে আজকে রেকগনিশন দেওয়া হচ্ছে, এটা আমার জন্য আমার মনে হয় লাইফের বেস্ট পাওয়া। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, ডেফিনেটলি আমার মার অবদান সবচাইতে বেশি। উনি দেখতে চেয়েছেন যে উনার মেয়েরা সবচেয়ে বড় পজিশনে যাবে। এই মঞ্চে দাঁড়িয়ে আছে, এটা সম্পূর্ণ ক্রেডিট আমার মার। স্বাগত বক্তব্যে RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, মায়ের প্রতি দায়িত্ববোধ থেকেই এই আয়োজন। গর্ভধারণ থেকে শুরু করে একটু একটু করে সন্তানকে বড় করে তোলায় মায়েদের যে ত্যাগ, যে কষ্ট স্বীকার করতে হয়, তার স্বীকৃতি সে কখনো চানো না। মায়েদের এই অবদান এবং ত্যাগের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা স্বপ্নজয়ী মা। শুভেচ্ছা বক্তব্যে RTVর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, নির্দিষ্ট কোনো দিবস নয়, বছরের প্রতিটি দিনই মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন। সন্তানের সাফল্যই প্রতিটি মায়ের স্বপ্ন। মা শুধু স্বপ্নই দেখেন না, সেই স্বপ্ন পূরণে তিনি নিরলস চেষ্টা চালিয়ে যান। অনুষ্ঠানে আগত অতিথিরা RTVর এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। আজকের যে অনুষ্ঠান স্বপ্নজয়ী মা দিবসে সম্ভবত এর থেকে ভালো টাইটেল আমার মাথায় আসছে না। প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সারা বিশ্বে যত মা আছেন তাদের সবার জীবন যেন সুন্দর হয়, সেজন্য সবাইকে সচেষ্ট হতে হবে। প্রতিটি পর্যায়ে যেন একজন নারী তার প্রাপ্য সম্মান, মর্যাদা, অধিকার তা যেন পান এবং সেটি যেন সকল মানুষের জন্যই সেটি সত্য হয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।
এদিকে বিশ্ব মা দিবস উপলক্ষে ৩২ নারীকে রত্নগর্ভা মা সম্মাননা দিয়েছে উত্তরা পাবলিক লাইব্রেরি। রোববার বিকেলে রাজধানীর উত্তরা লেডিস ক্লাবে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বৃদ্ধাশ্রম কালচার থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান। এআর বাদলের রিপোর্ট। উত্তরা লেডিস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতেই রত্নগর্ভা মায়েদের পাশাপাশি অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এরপর ক্লাবের সভাপতি সহ অতিথিরা মায়েদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। উত্তরা লেডিস ক্লাব সবসময় ভালো কাজের সাথে আছে। আমরা 32 বছর যাবৎ এই ক্লাবে আমাদের কিন্তু 80% কাজ হলো সমাজ সেবা করা। আমি এখনো দুনিয়ার কাউকে আপন করতে পারিনি মা বাবা ছাড়া। আমার 3টা সন্তান আছে, আমার ওয়াইফ আছে, আমার ভাইয়েরা আছেন। আমি এখনো মা বাবার যে অভাব, তার যে ভালোবাসা, আমি এখনো সেই নিষ্ঠার মধ্যেই আছি। বিশেষ অতিথির বক্তব্যে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির জেনারেল সেক্রেটারি সৈয়দা মুনিরা ইসলাম মা বাবাকে অবহেলা না করে আগলে রাখার পরামর্শ দেন। প্রত্যেকটা মাই অনন্য, প্রত্যেকটা মাই আসলে রত্নগর্ভা এবং প্রত্যেকটা মায়ের সন্তানই এক একটা রত্ন। পৃথিবীর সকল মাকে জানাই আবারও সালাম, তাদের সুস্থতা কামনা করছি। আর এটা তো আমরা সবাই জানি, মা কিন্তু আল্লাহর বিশেষ এক রহমত। যাদের ঘরে এখনো সেই আল্লাহর রহমত আছে, সবাই তার সেবা করি, যোগ্য সম্মান দিই, পরম যত্নে রাখি। কারণ যারা মা হারিয়েছে তারাই জানে মা কি জিনিস। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরীর স্ত্রী, প্রয়াত ছেলে সাজেদুল হোসেন দীপু চৌধুরীর মা পারভিন চৌধুরী, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির জেনারেল সেক্রেটারি সৈয়দা মুনিরা ইসলামের মা শামসুন্নাহার রহমান সহ রত্নগর্ভা মায়ের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। শামসুন্নাহার রহমান অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন নাতনি ফাবলিহা আজিম। মোট 31 রত্নগর্ভা মা একে একে সম্মাননা গ্রহণ করেন। সংসদ সদস্য মোহাম্মদ খুসরু চৌধুরী তার রত্নগর্ভা মা প্রয়াত সেলিনা চৌধুরীর মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা পেয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন রত্নগর্ভা মায়েরা। আমার এই রত্নকে আমি গর্বে ধরে আমি সত্যি বড় অহংকার বোধ করছি যে সন্তান বাবা মাকে এমনভাবে রেখেছে। কোনোদিন আমরা বুঝতে পারি না যে আমার ছেলেটা এভাবে হুট করে চলে যাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী মা বাবার প্রতি বিশেষ যত্ন নেয়ার আহ্বান জানান। আমাদের দেশে এই কোনো সম্প্রদায়, এখানে যেসব বুলি সম্প্রদায় আছে না কেন, কেউ এটা আমরা পছন্দ করি না বা আগে অতীতে ছিল না। মায়ের গুরুত্ব কতটুকু আমরা রক্ষা করতে পারছি, ধরে রাখতে পারছি, এটা কিন্তু এখন সময়ের একটা বড় চিন্তা। এখন আমরা দেখি বৃদ্ধাশ্রম, সেখানে বাবা মাকে রেখে আসা, এই কালচারে কিন্তু আমাদের দেশও ঢুকে গেছে। পরে সম্মাননা পাওয়া মায়েদের নিয়ে এক ফ্রেমে ক্যামেরাবন্দী হন অতিথিরা। এআর বাদল, আরটিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের চলমান ইসরায়েলি আগ্রাসন বিরোধী ছাত্র বিক্ষোভে একের পর এক যোগ দিচ্ছে নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে তালিকায় এবার নাম লেখালো যুক্তরাষ্ট্রের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির শিক্ষার্থীরা। চলতি সপ্তাহের শুরু থেকে বহু শিক্ষার্থীকে বহিষ্কার করেছে MIT কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দেওয়ার সময় কক্ষ থেকে বেরিয়ে যান বেশ কয়েকজন ইসরায়েলি আগ্রাসন বিরোধী শিক্ষার্থী। বিক্ষোভকারীরা অনাকাঙ্ক্ষিত কিছু করতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক সমাপনী অনুষ্ঠান বন্ধ রেখেছে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।